সুনামির সময়ের অভিজ্ঞতা আমি প্রকাশ করেছি একটা গল্পের মাধ্যমে। গ্রামের বাগানে 40টা নারকেল গাছ আছে, ওদের পিক। নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের কাছে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকের ভিডিওতে শুনতে পারবেন একটা গল্প, যে গল্পের মধ্যে শুধু দুঃখ, আতঙ্ক এবং ভয় লুকিয়ে আছে। সেই আতঙ্ক এবং ভয়ের নাম হচ্ছে সুনামি। 2024 26শে ডিসেম্বর এই বছরটা ছিল আমাদের কাছে খুবই মর্মান্তিক একটা দিন, যেটা আমাদের জীবনে স্মরণীয় হয়ে রয়েছে। আর সেই মর্মান্তিক দিনগুলোকে শ্রী এবি রয় মাস্টারমশাই ওনার গল্পের মাধ্যমে আপনাদের কাছে শেয়ার করবে। আর গল্পটা লাস্টের দিকে রেকর্ডিং করা হয়েছে, সেটাও আপনারা সম্পূর্ণ শুনবেন, তাহলেই বুঝতে পারবেন। ভূমিকম্প বা সুনামি হয়ে 20টা বছর কেটে গেল দেখতে দেখতে। সেই দিনে 2004-এর যে ভয়াবহ যে ঘটনাটা, তখন তো আপনি আন্দামানে ছিলেন। তো সেই সময়ের একটা অভিজ্ঞতা আপনি আমাদের সঙ্গে একটু করবেন। আমার সুনামির সময়ের অভিজ্ঞতা আমি প্রকাশ করেছি একটা গল্পের মাধ্যমে। আমি একটা গল্প নিয়েছি, সেই গল্পটা শুনলেই স্পষ্ট ক্লিয়ার হয়ে যাবে যে সেই সময় সুনামিটা কিরকম হলো। গল্পটার নাম দিয়েছি আমি মারিয়া। মারিয়া মানে একটা মেয়ে, এই 13-14 বছর বয়স, নিকোবরি মেয়ে। সে হলো আমার এই গল্পটার মুখ্য নায়িকা। তাকে বেস করেই আমার এই গল্পটা। ইতনি শক্তি হামি দেনা দাতা, मन का विश्वास कमजोर होना। গানটা আপন মনে বাজিয়ে যাচ্ছিলাম আমার ছোট্ট ক্যাসিওটা। হঠাৎ খেয়াল হলো যেন দরজার কাছে কেউ দাঁড়িয়ে আছে। বাজনাটা থামিয়ে দরজার দিকে মুখ তুলে তাকাই। 12-13 বছরের একটা মেয়ে, এক মাথা ঢাকা কোকড়ানো চুল, চাইনিজদের মতো সরু টানা টানা চোখ, ফর্সা রং, নাকটা একটু চ্যাপ্টা, অনেকটা দেখতে ঠিক নেপালি মেয়েদের। মেয়েটার দিকে তাকিয়ে প্রশ্ন করলাম, क्या है, क्या चाहिए? नमस्ते सर जी, ये गाना आप बजा रहे थे? हाँ, क्यों? बहुत प्यारा है ये गाना, मुझे बहुत पसंद है। मेरा स्कूल में भी ये गाना प्रेयर सॉन्ग है। একসাথে কথাগুলো বলে যায় মেয়ে। আমাদের পাড়াতেই থাকে, জঙ্গলি হাটে। এর আগে অনেকবার দেখেছি তাকে স্কুল ব্যাগ পিঠে নিয়ে আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে স্কুলে যেতে। আমাদের বাড়ির কয়েকটা বাড়ির আগে ওরা থাকে, যদিও ওদের কারোর সঙ্গে আমার আলাপ পরিচয় নেই, তবু চিনি আমি ফ্যামিলিটাকে। ওর মা একজন স্টাফ নার্স, জিবি পন্থ হাসপাতালে কাজ করে। বাবা পিডব্লিউডি ডিপার্টমেন্টের মেকানিক্যাল সেকশনের হেড মেকানিক। মায়ের নাম মেরি আর বাবার নাম জোসেফ, জাতিতে ওরা নিকোবরি। আমি জিজ্ঞেস করলাম, क्या नाम है তোমার? জেনেও না জানার ভান করে বললাম, ঘর কাহা হ্যায়, ইধার কাহা রহতি হো? মেয়েটির মনে কোনো সংকোচের চিহ্ন মাত্র দেখা গেল। আমার প্রতিটি প্রশ্নের उत्तर से गड़गड़िए दिए। मेरा नाम है मारिया, मेरा घर है निकोबर में, इधर से थोड़ा आगे हम लोग रहते। कौन क्लास में पढ़ती हो? क्या नाम है स्कूल की? मैं मिनी वे नेवल पब्लिक स्कूल में क्लास 8 में पढ़ती हूँ। आप तो सर जी है ना? तुमको कैसे मालूम मैं सर जी हूँ? आप तो डेली जाते हैं KV2 स्कूल में। हाँ, तो जो बस में आप जाते हो वही बस में तो मैं भी जाती हूँ। होते पारे হয়তো একই বাসে যায়, আমি অতটা খেয়াল করি। আমি জিজ্ঞেস করলাম, कुछ काम है क्या हमसे? মেয়েটি হেসে বলল, नहीं सर जी, ऐसे ही खड़ी हो गई। आप गाना बजा रहे थे, गाना सुनने के लिए रुक गई। मेरा प्यारा गाना है, खूब सुंदर।
একটা নিকোবরি মেয়ের মুখে বাংলা শুনি, খুব সুন্দর। বাংলাতে জিজ্ঞেস করলাম, তুমি বাংলা জানো? হ্যাঁ জানি তো, বাংলা বুঝতেও পারি আর বলতেও পারি। আমরা তো অনেক বছর প্রেমনগরে ছিলাম, ওখান থেকেই শিখেছি। আমার তো সব ফ্রেন্ডরাই বাঙালি। অতুল প্রসাদ সেনের লেখা গানটা মনে পড়ে গেল, মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা, তোমার তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। মারিয়া মেয়েটি খুব চঞ্চল আর ভীষণ ছটপট। এত সুন্দর বাংলা বলে, বোঝাই যায় না যে সে একটা নিকোবরি ট্রাইবাল মেয়ে। এমনিতেই নিকোবরি ছেলেমেয়েরা ভীষণ সেন্সিটিভ। ওরা যা দেখে যা শোনে খুব সহজেই সেটা শিখে নিতে পারে, নকল করতে পারে। গান এরা খুব ভালোবাসে, শুনতেও ভালোবাসে, গাইতেও ভালোবাসে। নিকোবরিদের মধ্যে দেখেছি কি ছেলে আর কি মেয়ে, প্রত্যেকের গলাতে একটা সুরেলা আওয়াজ, যেমন মিষ্টি তেমনই কমল। কিছুদিনের মধ্যেই মারিয়া আমার মন জয় করে নিল। আমরা একই বাসে স্কুলে যাই। আমি নেমে যাই কেবিটি স্কুলে, ও চলে যায় নেভাল পাবলিক স্কুলে। যাবার সময় একই সিটে পাশাপাশি বসে যায়। ওর মুখে শুনি নানান গল্প, ওদের পরিবারের গল্প, নিকোবর দ্বীপের গল্প, নিকোবরীদের গল্প। নিকোবর জেলার অধিকাংশ অধিবাসী নিকোবর। এদের সমগ্র কমিউনিটি হলো মাতৃপ্রধান, অর্থাৎ গ্রামের সর্বময় করতে হলেন একজন মহিলা। এই মহিলার নির্দেশেই চলে সমস্ত কাজকর্ম। এই মহিলাকে সাহায্য করার জন্য থাকেন দুজন ক্যাপ্টেন, ফার্স্ট ক্যাপ্টেন আর সেকেন্ড ক্যাপ্টেন। মারিয়াদের বাড়ি নিকোবরের তেরেসা গ্রাম। মারিয়ার দাদাজি অর্থাৎ ঠাকুর দাদা সেখানকার সেকেন্ড ক্যাপ্টেন। ওদের তেরেসা গ্রামের বাগানে 40টা নারকেল গাছ আছে। ওদের পিক খামারে 10টা শুয়োর আছে। ওর বাড়ির লোকেরা নারকেল থেকে তেল তৈরি করে, সেই তেল দিয়ে রান্না বান্না করা হয়। সর্ষের তেল বা অন্য তেল গ্রামের কেউই খায় না। ক্রিসমাস ডেতে বা নিউ ইয়ারে শুয়োর কাটা হয়, সেই শুয়োরের মাংস সবার ঘরে ঘরে বিলি করা হয়। সন্ধ্যেবেলায় নাচ গানের আসর বসে চার্চের সামনের খোলা মাঠটায়। নারকেল পাতা আর কেওয়া গাছের পাতা দিয়ে তৈরি হয় মাথার মুকুট, কোমরের ঘাগরা। সেগুলো পরে ছেলে মেয়েরা একসাথে নাচ গান করে অনেক রাত পর্যন্ত। গড় গড় করে বলতে থাকিস, ও মুখে যেন খই ফুটতে থাকে মারিয়া। 27শে ডিসেম্বর অফিসে আসতে বেশ একটু দেরি হয়ে গেল। চেয়ারে বসে গ্লাসের সবটা জল খেয়ে নিলাম। পিয়ন এসে আনন্দবাজার পত্রিকাটা টেবিলে রেখে গেল। কয়েক মিনিট বিশ্রাম নিয়ে পেপারটা খুলে হেডলাইনের দিকে নজর দিতে চমকে উঠল। কি লিখেছে পেপারে? পেপারে লিখেছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে গতকাল অর্থাৎ 26শে ডিসেম্বর প্রবল ভূমিকম্প ও প্রাণঘাতী সুনামির সাঁড়াশি আক্রমণে স্তব্ধ হয়ে গেছে মানুষের জীবনযাত্রা। আন্দামান দ্বীপপুঞ্জের প্রবল ক্ষয়ক্ষতি হয়েছে। নিকোবর দ্বীপপুঞ্জ সম্পূর্ণ জলমগ্ন। সুনামির বিশাল আকৃতির সর্বনাশা সমুদ্রের ঢেউ ধুয়ে মুছে সাফ করে দিয়েছে সম্পূর্ণ নিকোবর। পথ প্রান্তে বনে জঙ্গলে শুধুই মৃত মানুষের ছবি। পুরুষ নারী শিশু বৃদ্ধ সবার প্রাণহীন ক্ষত বিক্ষত দেহগুলো ছড়িয়ে ছিটিয়ে ছড়িয়ে রয়েছে চারদিকে। বাড়ি ঘরের কোনো চিহ্নই নেই কোথাও। জঙ্গলে বড় বড় গাছগুলো মুখ থুবড়ে পড়ে আছে মাটি। তাদের ডালপালা শেকড়ের মাঝে আটকে রয়েছে কত হতভাগ্য মানুষের মৃতদেহ, ইত্যাদি ইত্যাদি। আর পড়তে পারলাম, ঝিমঝিম করে উঠলো মাথাটা। প্রকৃতি এত নিষ্ঠুর, কি দোষ ছিল সেই সব শিশু বৃদ্ধ পুরুষ মহিলা মানুষগুলো, যাদের প্রাণ গেল নিষ্ঠুর ভূমিকম্প আর সুনামিতে। ঈশ্বরের মনে কি একটু দয়া মায়া নেই? তাহলে কি লাভ?
এত পূজা পাঠ করে যে এত নিষ্ঠুর হতে পারে আমি কল্পনাও করতে পারলাম। আবার চোখ ফেরালাম খবরের কাগজ। ইন্দোনেশিয়ার সমুদ্রের নিচে সমুদ্রজাত ক্রোধ ভূমিকম্প ছড়িয়ে পড়ল পৃথিবীর চতুর্দিকে। রিক্টার স্কেলে 8.9, প্রায় 9 বলা চলে। সিসমিক জোনগুলি কেঁপে উঠল থরথর করে। সমুদ্রের অতল গভীরে জেগে উঠল কম্পন। ক্ষণিকের নিস্তব্ধতা, পরক্ষণে ধেয়ে আসতে লাগলো সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস। তখনও মানুষ বুঝতে পারেনি যে এরই নাম সুনামি, রাক্ষসী সুনামি। পাহাড়ের মতো উঁচু উঁচু ঢেউগুলো আছড়ে পড়তে লাগলো একটার পর একটা। দেখলো না কোনটা জঙ্গল আর কোনটা জনবসতি। 25শে ডিসেম্বরের বড়দিনে মহানন্দে মেতেছিল নিকোবরের আবাল বৃদ্ধ বনিতা। চারদিকে আলোর রোশনাই, নাচ গান, খাওয়া দাওয়া। অবশেষে অধিক রাতে সবাই গেল বিশ্রামে। তখনও ঘুণাক্ষরে জানতে পারেনি তাদের আসন্ন বিপদের কথা। নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছিল সবাই। তাদের এই নিশ্চিন্ততা দেখে গোপনে হেসেছিল সমুদ্র। তারপর ধারণ করলো তার রুদ্র রূপ। চোখে তখনও রাতের ঘুমের রেশ কাটেনি কারো চোখে। হঠাৎ সবাই ছুটতে লাগলো। দিশাহীন মানুষ অসহায়ের মতো ছুটতে লাগলো চারদিকে। যত ছুটছে ততই পেছনে ধেয়ে আসতে লাগলো পাহাড় সমান ঢেউ। একবার নয়, পরপর 3-3 বার। তারপরই সব শেষ। যেন এক মহা শ্মশান। বড়দিনের আনন্দের কোনো চিহ্নই নেই কোনোখানে। নেমে এলো কাল রাত্রে। সর্বহারা মানুষের বোবা কান্না সমুদ্রের ঝড়ো হাওয়ায় ভেসে গেল দূরে, বহু দূর। শুধু মরা মানুষের লাশ। কেউ ঝুলছে গাছে, কেউ বাড়ির ভাঙা ছাদে, কেউ বা সমুদ্রের তীরে ধ্বংসস্তূপের এখানে ওখানে। আর পড়তে ভালো লাগছে না। বুকের ভেতরটা যেন কেঁদে কেঁদে উঠছে। জলে ভেসে যাওয়া অসহায় মানুষগুলোকে শেষ সময় পর্যন্ত কত না আত্মচিৎকার, কত না বুক ফাটা কান্নাকাটি করেছে একটু সাহায্য পাওয়ার। না, যত তাড়াতাড়ি সম্ভব আন্দামানে পৌঁছাতে হবে। আমি এয়ারপোর্টের বুকিং কাউন্টারে গিয়ে আন্দামানের একটা টিকিট দিতে বললাম। ভদ্রলোক আমার দিকে তাকিয়ে বললেন, আন্দামানের টিকিট 1-2 মাসের মধ্যে তো নয়, আরো দেরি হতে পারে। কেন? এত দেরি কেন? অবাক হয়ে জিজ্ঞেস করলেন। খবরের কাগজ পড়েননি? পোর্ট ব্লেয়ারের এয়ারপোর্ট এখন আউট অফ সার্ভিস। রানওয়ে গুলো যেভাবে নষ্ট হয়েছে, তাতে করে সেগুলো রিপেয়ার করে ঠিক করতে কতদিন লাগবে কে জানে। ফিরে এলাম মেসে। বাড়ি আর যাওয়া হলো না। উদ্ভ্রান্তের মতো কাটতে লাগলো দিনগুলো। খবরের কাগজে প্রতিদিন নতুন নতুন খবর পড়ে মনটা আরো ভারাক্রান্ত হয়ে যেত। মাঝে মাঝে হানা দেই এয়ারপোর্টে টিকিটের জন্য। কাউন্টারে ভদ্রমহিলা একদিন বলেই ফেললেন, কি ব্যাপার বলুন তো, আপনার বাড়ি কি আন্দামানে? না, আমার বাড়ি বর্ধমানের কাটোয়ায়। আমি আন্দামানে চাকরি করি। কোন ডিপার্টমেন্টে? এডুকেশন। আমি সামান্য একজন শিক্ষক। সামান্য কেন বলছেন স্যার? শিক্ষকরা কখনো সামান্য হয় না। এই যে আজ আমি এই চেয়ারে বসে আছি, এটা তো শিক্ষকদেরই অবদান। শিক্ষকদের প্রচেষ্টা আর আশীর্বাদ না থাকলে আমিও সুনামের জলে ভেসে যেতাম। ভদ্রমহিলার কথা শুনে মেজাজটা গরম হয়ে উঠল। তাহলে আপনি বলতে চান, এই যে সুনামের জলে আন্দামানের হাজার হাজার লোক ভেসে গেল, তাদের কারো মাথায় শিক্ষকের আশীর্বাদ ছিল না? না স্যার, আমি ঠিক সেই কথা বলতে চাইনি। আমি বলছিলাম যে, হ্যাঁ আপনি বলুন, টিকিটটা আমি কবে পাবো? আমি যে বিরক্ত হচ্ছি সেটা বুঝতে পেরে তিনি বললেন, পোর্ট ব্লেয়ার এয়ারপোর্ট থেকে কোনো রকম ক্লিয়ারেন্স আমরা এখনো পাইনি স্যার। আপনি এক কাজ করুন, আপনার এখানকার ফোন নাম্বারটা আমায় দিয়ে যান, সময় মতো আপনাকে জানি। অবশেষে টিকিট পেলাম একটা। ফেব্রুয়ারি মাসের 28 তারিখ। ইন্ডিগো প্লেনটা পোর্ট ব্লেয়ার এয়ারপোর্টে ল্যান্ড করলো ঠিক 8টা 10 মিনিট।
একটা ট্যাক্সি নিয়ে সোজা চলে এলাম জঙ্গলিহাটের বাসায়। না, বাসাটা ঠিকই আছে, ভূমিকম্প আর সুনামি কিছু করতে পারেনি তাকে। ঘরের জিনিসপত্র ঠিক যেমন ছিল তেমনই আছে, শুধু টেবিলটা কাত হয়ে পড়ে আছে। টেবিলটা উঠে পড়ে যাওয়া বই খাতা পত্রগুলো গুছিয়ে রাখলাম। গত 3 দিন ধরে স্নান হয়নি। বাথরুমে গিয়ে স্নান সেরে জামা কাপড় চেঞ্জ করে ছেলে মেয়েদের খাতাগুলো ভরে নিলাম একটা ব্যাগে। তারপর ব্যাগটা নিয়ে তালা লাগিয়ে বেরিয়ে পড়ল। দরজাটা খুলে জোসেফ বলল, আইয়ে মাস্টারজি। ভেতরে ঢুকে একটা চেয়ারে বসলাম। মেরি সিস্টার শুয়ে আছে বিছানায়। ওর ডান পাটা দেখলাম হাঁটু পর্যন্ত প্লাস্টার করা। আমার আওয়াজ পেয়ে এ পাশ হয়ে শুলো। আমি বললাম, হ্যাপি নিউ ইয়ার সিস্টার। একটু কষ্ট করে মুখে এক টুকরো হাসি ফুটিয়ে তিনি বললেন, সেম টু ইউ মাস্টারজি। আমি বললাম, কী ব্যাপার, পায়ে প্লাস্টার? সে এক লম্বা কাহিনী, পরে বলবো আপনাকে। ঠিক আছে ঠিক আছে, তাড়াহুড়োর কিচ্ছু নেই, পরে শুনে নেব এক সময়। আপনাদের 3 জনের জন্য নিউ ইয়ার্স গিফট এনেছি। গত বছর তো কিছু দিতে পারিনি, তাই। জোসেফ মেরির বিছানার কোণটায় বসেছিল, বলল, इसका क्या ज़रूरत था? আমি বললাম, ज़रूरत हो या नहीं, दिल हुआ लेकर आ गया। মেরির দিকে তাকিয়ে বললাম, মারিয়া কোথায়? ওকে দেখছি না, চার্চে গেছে নাকি? কখন ফিরবে? মেরি কিছু বলল না, শুধু জোসেফের দিকে তাকালো একবার। তেরেসায় গ্রামের বাড়িতে গেছে নিকোবরে? আমি আবার জিজ্ঞেস করলাম। जोसेफ बोलो, नहीं जी नहीं, तो फिर कहाँ गई? हठाৎ हाव हाव করে কেঁদে উঠল জোসেফ। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম, কিছুই বুঝতে পারলাম না। কেঁদেই চলেছে জোসেফ, কিছু বলার মতো অবস্থায় সে নেই। সিস্টার মেরি কষ্ট করে উঠে বসলো বিছানায়, বলল, আমি সব বুঝিয়ে বলছি মাস্টার। मुझे थोड़ा पानी पिलाना जोसेफ। जोसेफ কাঁদতে কাঁদতে এক গ্লাস জল এনে নিয়ে এলো। খানিকটা খেয়ে একটু ধাতস্থ হয়ে মেরি বলতে শুরু করল। 21শে ডিসেম্বর জোসেফের বাবা এসেছিল নিকোবর থেকে। যাবার সময় বলে গেল, ক্রিসমাসের ছুটিতে আমরা সবাই যেন গ্রামের বাড়ি তেরেসাতে যাই। ওখানেই সবাই একসাথে মিলে বড়দিনের উৎসব আর নিউ ইয়ার পালন করা হবে। সেই মতো 23শে ডিসেম্বর আমরা সবাই রওনা হলাম নিকোবরে। প্রায় 3 বছর পর বাড়িতে গেলাম আমরা। আমাদের পেয়ে বাড়ির সবাই খুব খুশি। 24 তারিখ সারাদিন রাত অনেক কাজ হলো। গ্রামের চাষটাকে সুন্দর করে কাগজের ফুল, পতাকা আর টুনি বাল্ব দিয়ে সাজানো হলো। সামনের মাঠটা পরিষ্কার করে একটা স্টেজ বানানো হলো। 25 তারিখ রাতে সেখানে নাচ গান বাজনা হবে। এই ধরুন একটা সুন্দর কালচারাল প্রোগ্রাম। একটু থামলো মেরি, গ্লাসের অবশিষ্ট জলটুকু একটানে খেয়ে নিল। আমি জিজ্ঞেস করলাম, তারপর? মেরি আবার শুরু করল। তারপর 25 তারিখ খুব ধুমধাম করে ক্রাইস্টের জন্মদিন পালন করা হলো। প্রচুর খাওয়া দাওয়া হলো। অনেক রাত পর্যন্ত চলল অনুষ্ঠান। শেষ রাতের দিকে অনেকে বাড়ি চলে গেল, আবার অনেকে সেইখানেই রয়ে গেলাম আমরাও। সারাদিনের কর্মক্লান্ত শরীর নিয়ে বাড়ি পর্যন্ত যেতে আর ইচ্ছে হলো না। বাড়িটাও চার্চ থেকে অনেকটা দূরে, তাই জোসেফের সাথে পরামর্শ করে সেইখানেই আমরা রয়ে গেলাম। 3টে খালি বেঞ্চ পাশাপাশি রেখে আমরা শুয়ে পড়লাম বেঞ্চে। নির্মল ফুরফুরে ঠান্ডা হাওয়া আপনা থেকে বন্ধ হয়ে এলো চোখগুলো। হঠাৎ প্রচণ্ড একটা ঝাঁকুনি, ভেঙে গেল ঘুমটা। উঠে বসলাম। জোসেফ আর মারিয়া তখন গভীর ঘুমে আচ্ছন্ন। দুবার বেশ জোরে জোরে কেঁপে উঠল মাটি। বেঞ্চগুলো ঠক ঠক করে আওয়াজ তুলল।
অনেকেরই ঘুম ভেঙে গেছে তখন। রাতে যাদের ড্রিঙ্কসের মাত্রা একটু বেশি হয়েছিল তারাই শুধু ঘুমোচ্ছে তখন। আমি এক লাফে জোসেফের কাছে গিয়ে ওকে ডাকলাম, জোসেফ ওঠো, ওঠো জোসেফ, ভূকম্প উড়ায়। আমার ডাকে ঝট করে উঠে বসলো জোসেফ। আর ঠিক তখনই তৃতীয়বার জোরে জোরে কাঁদতে লাগলো পায়ের নিচের মাটি, দুলতে লাগলো চেয়ার টেবিল বেঞ্চ, আর হুড়মুড়িয়ে ভেঙে পড়লো জিসাস ক্রাইস্টের চার্চ। মারিয়াকে ঘুম থেকে টেনে তুলল জোসেফ। এক হাতে আমার হাত চেপে ধরে আর অন্য হাতে মারিয়ার হাতটা চেপে ধরল। দূরের সমুদ্র থেকে ভয়ঙ্কর একটা আওয়াজ ভেসে আসছিল। তেরেসার চারদিকেই সমুদ্র, যেদিকে তাকাচ্ছি সেই দিকেই মনে হচ্ছে জলের ভেতর থেকে কিছু একটা যেন তীব্র গতিতে ছুটে আসছে আমাদের দিকে। জোসেফ আমাদের দুজনের হাত ধরে ছুটতে লাগলো। ভাগো মেরি, মারিয়া, जोर से भागो। किधर भागना पापा? मारिया भय मिशानो कंठस्वर। चुकलुम पहाड़ की तरफ, ऊंचाई नहीं जाना है, समुद्र से पानी आता, भाग, जोर से भाग। पागलेर मतो छुटते लागलो तीनजन। सबाई छुटছে, যেভাবেই হোক গভীর জঙ্গলের মাঝে ওই চুকলুম পাহাড়টায় পৌঁছতেই হবে, তা না হলে আর রক্ষে নেই। ভাগো ভাগো ভাগো, পানি आता। সবার মুখেই তখন এক প্রার্থনা, ओ गॉड सेव मी। पापा मैं और भाग नहीं सकती, मेरा दम घुट रहा है। नहीं बेटा, भागना है, पानी से बचना है तो भागना है, कैसे भी ऊंचा जगह पर पहुंचना है। পেছন থেকে বেশ বড় একটা ঢেউ এসে আছড়ে পড়ল ওদের উপর। হুমড়ি খেয়ে তিনজনে পড়ে গেল মাটিতে। ঢেউটা বেরিয়ে এলো ওদের মাথার উপর দিয়ে। কোনো রকমে উঠে দাঁড়ালো জোসেফ, আরও শক্ত করে চেপে ধরল মেরি আর মারিয়ার হাত দুটো। তাকালো পেছন দিকে, আবার পাহাড়ের মতো একটা বিরাট উঁচু ঢেউ ছুটে আসছে তাদের দিকে। এক সেকেন্ড কি ভাবলো জোসেফ, তারপর দুজনকে জোর করে টানতে টানতে ছুটতে লাগলো পাহাড়টার দিকে। প্রায় কাছাকাছি পৌঁছে গেল পাহাড়টা, কিন্তু শেষ রক্ষা আর হলো না। ঢেউয়ের প্রচণ্ড ধাক্কায় তিনজনেই ছিটকে পড়ল তিন দিকে। জ্ঞান হারালো জোসেফ। জ্ঞান যখন ফিরল, ধীরে ধীরে উঠে বসলো জোসেফ। মাথাটায় প্রচণ্ড ব্যথা, পড়ে গিয়ে পাথরে আঘাত পেয়েছে, কেটে গেছে অনেকটা। একটু একটু করে সব কিছু মনে পড়তে লাগলো তার। চারিদিকে তাকিয়ে দেখলো একবার, যেদিকে তাকায় সব পরিষ্কার, কোথাও কোনো ঘরবাড়ি গাছপালার চিহ্ন নেই। নারকেল গাছের বাগানগুলো সব ফাঁকা। চুকলুম পাহাড়টার নিচে কেবল বালি আর বালি, তারই মাঝে মাঝে মুখ থুবড়ে পড়ে আছে বড় বড় গাছগুলো। মেরি আর মারিয়া, তাই তো, ওরা দুজন কোথায়? চলতে চলতে উঠে দাঁড়ায় জোসেফ, চিৎকার করে ডাকতে থাকে, মেরি, মারিয়া। কোনো উত্তর পায় না। পাগলের মতো খুঁজতে থাকে এদিক ওদিক। এক সময় দেখতে পেল মেরিকে, কিছুটা দূরে মুখ থুবড়ে পড়ে আছে বালির উপর। ছুটে গেল জোসেফ, মেরির মাথাটা কোলের উপর তুলে নিয়ে নাকের কাছে হাত রাখলো। শ্বাস প্রশ্বাস তখন বইছে ধীরে ধীরে। পাজা কোল করে তুলে নিল মেরির দেহটা, বস্তির দিকে এগিয়ে চলল। কিন্তু মারিয়া কোথায়? বস্তিতে ততক্ষণে ফিরে এসেছে অনেকেই। দেখা হয়ে গেল মেরির মা বাবার সাথে। জলোচ্ছ্বাসের সময় তারা সবাই আশ্রয় নিয়েছিল চুকলুম পাহাড়টার উপর। এখন সব ফিরে আসছে এক এক করে। এক নাগারে অনেকক্ষণ কথা বলে হাঁপিয়ে উঠল মেরি। একটু চুপ করল। আমিও নিশ্চুপ বোবা হয়ে বসে রইলাম চেয়ারটায়। বেশ কিছুটা সময় চুপচাপ থাকার পর আমি বললাম, তারপর? মেরি আবার বলতে শুরু করলো, তারপর আমাকে মা বাবার কাছে রেখে জোসেফ আবার ছুটতে লাগলো পাহাড়টার দিকে। চিৎকার করতে লাগলো,
मारिया मारिया तुम कहाँ हो बेटा, डरो मत, आ गया तेरा पापा। मारिया कहाँ हो, आवाज़ दो बेटा। খুঁজে পেল না, কোথাও সাড়া পেল না মারিয়া। তন্ন তন্ন করে খুঁজলো চারদিকে, না, কোথাও নেই। পরাজিত সৈনিকের মতো ফিরে এলো সে সন্ধেবেলায় এক বুক হতাশা আর বোবা কান্না নিয়ে। আমি বললাম, ওকে আর পাওয়াই গেল না? মেরির চোখ দুটো জলে ভিজে এসেছিল, হাত দিয়ে সেটা মুছতে মুছতে বলল, না, পাওয়া গেল। পোর্ট ব্লেয়ার থেকে রেস্কিউ টিম এসেছিল, তারা 3 দিন পর খুঁজে পেল মারিয়ার দেহটা। গভীর জঙ্গলে একটা বড় গর্জন গাছের শিকড়ে আটকে ছিল। মাথাটা ফেটে চৌচির, সমস্ত শরীর ক্ষতবিক্ষত, জিভটা বেরিয়ে পড়েছিল মুখ থেকে। আমি আর কিছু শুনতে পাচ্ছিলাম না। আমার কল্পনা শক্তি তখন চলে গেছে সেই দৃশ্যে, যেখানে দেখা যাচ্ছে প্রবল ঢেউয়ের ধাক্কা ঠেলে ঠেলে এগিয়ে নিয়ে যাচ্ছে মারিয়াকে। অসহায় মেয়েটা সামনে যা পাচ্ছে 2 হাত দিয়ে আঁকড়ে ধরবার চেষ্টা করছে, নিজেকে বাঁচাতে কিন্তু পারছে না। পাথরে গাছের শিখরে বাড়ি খেতে খেতে সমস্ত শরীর ক্ষতবিক্ষত, গলগলেই বেরোচ্ছে লাল রক্ত, সমস্ত শরীরটা ভরে গেছে বালিতে, পেটে চলে গেছে অনেক নোনা জল। তখনও প্রবল স্রোত ঠেলেই নিয়ে চলছে তাকে। আপ্রাণ বাঁচার চেষ্টা করছে মারিয়া, কিন্তু পারছে না। মুখ দিয়ে শুধু চিৎকার বেরোচ্ছে, মাম্মি বাঁচাও, পাপ্পা বাঁচাও। অবশেষে এক সময় তার ক্লান্ত জ্ঞানহীন শরীরটা এসে আটকে গেল একটা গাছের শিকড়ে। নির্মম সুনামি সেখান থেকে আর ঠেলে নিয়ে যেতে পারেনি তাকে। আমি নির্বাক, নিশ্চুপ, কিছু প্রকাশ করার মতো ভাষা হারিয়ে গেছে আমার। চোখ তুলে একবার তাকালাম সামনের দেওয়ালটার দিকে। দেয়ালে 2টো মাত্র তাক, নিচের তাকটা সাজানো গোছানো মারিয়ার বই খাতাগুলো। উপরের তাকটা আমার কাছ থেকে আনা সেই যীশু খ্রিস্টের মডেলটা, গলায় একটা পুঁতির মালা পরানো। তার নিচে একটা সাদা কাগজ, হিন্দিতে লেখা, ইতনা শক্তি हमें देना दाता, मन का विश्वास कमजोर ना हो। তাকটার পাশেই ডান দিকে মারিয়ার একটা ফটো, কাঁচ দিয়ে ফ্রেম করে ঝোলানো। তাকালাম ফটোটার দিকে। ফটোটা আমার দিকে তাকিয়ে হাসছে আর যেন বলছে, স্যারজি নমস্তে।